হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল 6টা থেকে। আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট আমার ভালো লাগবে। প্রথমে আমি ঘর গোছানো থেকে শুরু করলাম। বিছনাটা গুছিয়ে, আলনা, পড়ার টেবিল গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি সকালে উঠে যদি সব কিছু গোছগাছ করে একদম বের হওয়া যায় তাহলে কিন্তু মনের ভিতরে অনেক শান্তি লাগে। ঘর গোছানো হয়ে গেলে আমি এখন ডাইনিং টেবিলের পারে যেগুলো থালাবাটি আছে পরিষ্কার করে নেব। ডাইনিং টেবিলের উপরে যে সাদা কাগজটা হয়, ওই কাগজটা অনেক সাদা কেমন হয়ে যায়। মুছে পরিষ্কার করলেও সেটা আবারও পরবর্তীতে শুকাইলে আবারও সেরকম হয়ে যায়। এর কারণটা আমি বুঝতে পারছি না। প্রথমে আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে আমি বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। উঠানটা ঝাড়ু দেওয়ার পরে মুরগি ছাড়তে হবে, কারণ উঠান না ঝাড়ু দিয়ে মুরগি ছাড়লে হয় কি এখানে আর ঝাড়ু দেওয়া হয় না। আর সকালে তো আমাদের গ্রাম অঞ্চলে উঠান ঘর ঝাড়ু না দিয়ে অন্য কাজে যাওয়াই হয় না। এটা সবারই নিয়ম করে কাজটাই করতে হয়। আমি আপনাদের সাথে সেই ঝাড় দেওয়াটুকু শেয়ার করি, কিন্তু আমার অনেক দূর ঝাড় দেওয়া লাগে, অনেকখানি। কিন্তু সব সময় ক্যামেরা ধরে অত দূর নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আমি এইটুকু শেয়ার করি। তবে আমি উঠি অনেক সকালে, কিন্তু না হলে আমার কাজ করে সব কিছু কমপ্লিট হয়। সব কাজ গোছালো করে তারপরে আমি রান্না করতে যাই, না হলে রান্নার পরে ওসব যে কাজগুলো রান্নার আগে করার সেগুলো কিন্তু রান্নার পরে করলে ভালো লাগে না। এই জন্য আমি রান্নার আগে যত সম্ভব কাজগুলো করে তারপরে যাই। এখন আমি কিছু কাপড় ছিল তাই কেচে ছাদে ছাদে মেলে দিলাম। নিচেই মেলার জায়গা আছে, কিন্তু আমি ছাদে যেহেতু আমার কিছু গাছ লাগানো আছে সেগুলোতে পানি দিতে হয় প্রতিদিন সকালে বিকালে। এর জন্য আমি ভাবলাম যে ছাদে একবারেই যাই। তো আমি গাছে পানি দেওয়া শুরু করে দিলাম। আমি এখানে কেবল কিছু কিছু গাছ লাগাইছি, আশা করছি আরও লাগাবো। 2টা বেগুন গাছ, 3টা ঝাল গাছ আর পুঁই গাছ লাগাইয়েছি। আমি ফুল গাছ লাগাবো, সবার সাথেই শেয়ার করবো সেটা আপনাদের। আমি এখন রান্না করতে চলে আসলাম। রান্নাঘরে এসে পটলটা আমি ছুলে একদম আস্তে আস্তে করে রেখে দেব। এরকম করে রান্না করলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। পটল সবসময় খেতে ভালো লাগে না, কিন্তু একটু অন্যরকম করে রান্না করলে সবাই খেতে চায়, কারণ সবসময় একঘেয়েমি রান্না তো ভালো লাগে না। আমাদের এখানে কিন্তু পটলটা ছুলে রান্না করে না, শুধু আমি রান্না করি। পটল ছুলে রান্না করলে নাকি বেশি নরম হয়ে যায়, আর আমার কাছে মনে হয় ছুলে না আঁচড়ে রান্না করলে
মানে শুধু আশ্রয়ে রান্না করলে ওটা আমার ভালো লাগে না, এই জন্য আমি একটু চুলে রান্না করি। আর আমি সবসময় বাটা মশলা ব্যবহার করে কিন্তু রান্না করি। পেঁয়াজটা কম বাটি, কিন্তু আজকে পেঁয়াজটাও আমি বেটে নিলাম। সব কিছু বেটে রান্না করলে আসলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আগের নানি দাদিরা তো সবসময় বাটা মশলা দিয়ে রান্না করতো। এখন তো আমরা মাংস মশালি রান্না করতে গেলে গুঁড়া মশলা ব্যবহার করি বেশি সব সময়। আর আগে তো যত মাংসই রান্না করুক ঝাল টাল সব কিছু বেটে দিয়ে রান্না করতো। এখন ব্লেন্ডার হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও আমরা অনেক কাজে অনেক ফাঁকি দিই, কিন্তু আগে তো তা হতো না। কিন্তু আমি তো দেখেছি, মানে গুঁড়া মশলা খেয়েও দেখেছি, বাটা মশলা খেয়েও দেখেছি। বাটা মশলার যে স্বাদটা, গুঁড়া মশলা সে স্বাদটা পাওয়া যায় না। কথা বলতে বলতে আমার বাটা মানে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেল। আমার যেহেতু দুই চুলা, মানে এক মুখ দুই চুলায়, সেহেতু আমি সবসময় তরকারি তারপরে মশলা টশলা একবারে রেডি করে তারপরে আমি চুলায় আগুনটা ধরাই। এখন ওই পর্যায়ে আমি মাছটা ভেজে নিলাম। মাছ ভেজে নেওয়ার পরে সেই পটলটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আলু ভেজে নিয়েছি। তারপরে একে একে বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে এইভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। পটলটা কিন্তু একদমই নরম হয়ে সেদ্ধ হয়ে ওর ভিতরে সব রকম মশলা ঢুকে যায়। আর মানে ভেঙে ভেঙে ভাত খেতেও ভালো লাগে, এই জন্য আমি এইভাবে রান্না করলাম। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।